আসসালামু আলাইকুম সবাইকে। সো আজকে হচ্ছে আমরা রসায়নের 4 নম্বর অধ্যায়ের ওয়ান শট এমসিকিউটা শেষ করব। সো আমাদের টার্গেট হচ্ছে পুরো রসায়ন বইটাকে, যে আমাদের বোর্ডের জন্য 300 থেকে 350 এমসিকিউর মধ্যে শেষ করা, এবং প্রত্যেকটা চ্যাপ্টারকে আমরা 5 থেকে 7টা টাইপের মধ্যে ভাগ করব, ঠিক আছে? সো যখন আমরা প্রত্যেকটা চ্যাপ্টারকে 5 থেকে 7টা টাইপে এমসিকিউতে ভাগ করতেছি, তখন যখন আমরা প্র্যাকটিসটা করব, টাইপের প্র্যাকটিস করার কারণে ওই টাইপের উপর আমাদের জোর পড়বে, অ্যান্ড ওই টাইপের যে কনসেপ্ট আছে ওইটা তোমার কখনো মিস হবে না, ঠিক আছে? সো আমরা যারা হচ্ছে আমাদের মোটামুটি ভালো একটা প্রিপারেশন হয়ে গেছে, তাদের জন্য এই ক্লাসটা করা দরকার, কারণ এখানে কিছু কনফিউশনাল কোশ্চেন আছে। ইন কেস তুমি পরীক্ষায় যদি তোমার কনফিউশনের কোশ্চেন থাকে, ওটাকে ভালো অ্যাপ্রোচ করতে পারবা। আর যাদের হচ্ছে পড়াটা গোছানো নাই, এমসিকিউতে সবারই একটু খারাপ প্রিপারেশন থাকে, সো তারা হচ্ছে টাইপের যদি প্র্যাকটিসটা করে যাও, যেহেতু আমরা খুব শর্ট, মানে প্রত্যেকটা চ্যাপ্টার দেখা গেছে 30 থেকে 40টা এমসিকিউর মধ্যে শেষ করতেছি, সো দেখা গেছে তুমি প্রিপারেশনটা নিতে তোমার টাইম লাগবে না, তারপরে হচ্ছে তুমি মডেল টেস্টগুলোকে সলিউশন করতে পারো। এই অধ্যায়টা আমরা মাত্র 27টা এমসিকিউর মাধ্যমে শেষ করছি। সো আমরা এখানে টাইপ ওয়াইজ আগের মতো সলিউশন করবো, দেখবো এখানে কি কি আছে, ঠিক আছে? তো এইটার যে তোমার হচ্ছে প্লেলিস্ট লিঙ্ক, সেটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, এখান থেকে তোমরা দেখে নিতে পারো। আমরা ফিজিক্সও সেম কাজ করছি, ফিজিক্স অলরেডি তোমার 6টা চ্যাপ্টার শেষ, ওইটার লিস্ট মানে ওইটার লিঙ্কও আমরা প্লেলিস্টে দিয়ে দিব। সিমিলার টাইপ ওয়াইজ ভাগ করে শেষ করছি, সো তোমরা এটা দেখে নিতে পারো। সো আমরা এখানে আসা শুরু করি। সো আমাদের চ্যাপ্টার 4টা হচ্ছে আমাদের পর্যায় সারণী নিয়ে। সো প্রথমে অ্যাজ লাইক যে কোনো কিছু ইতিহাস থাকে, তো এখানে ইতিহাস থেকে আমাদের কিছু কোয়েশ্চেন থাকে, তো আমরা সেই কোয়েশ্চেনগুলো দেখি এখানে কি টাইপের কোয়েশ্চেন থাকে। সো আমাকে প্রথম কোয়েশ্চেনটা বলছে যে ডোবের আইনে ত্রয়ী মৌল কোনগুলা? ডোবের আইন একটা ত্রয়ী মৌলের একটা কনসেপ্ট দিছে, সো কোনগুলা সেই মৌলের মধ্যে পড়ে, ঠিক আছে? সো কনসেপ্টটা তোমরা যদি না জানো, আমি একটু বলি যে আমাদের ত্রয়ী মৌলের যে কনসেপ্টটা এরকম ছিল যে 3টা মৌল থাকবে, অ্যান্ড 3টা মৌলের ধর্ম একই হবে। কি হবে? ফার্স্ট অফ অল হচ্ছে ধর্ম একই হবে, এটা হচ্ছে আমাদের ফার্স্ট কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন হচ্ছে যে আমাদের প্রথম ও তৃতীয় যে মৌল আছে, পারমাণবিক যে ভর আছে, তাদের যে পারমাণবিক ভরের গড় মানে কি? 2টা যোগ করে 2 দিয়ে ভাগ, যেহেতু 2টা যোগ করতেছো 2 দিয়ে ভাগ করবা, গড় ইকুয়াল টু হবে কি? দ্বিতীয় মৌলের পারমাণবিক ভর, ঠিক আছে? শেষ। এই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে দেখে এটা কীভাবে সলিউশন করা যায়। তো আমরা দেখব যে ত্রয়ীমূল্য মানে 3টার হচ্ছে ধর্ম এক হবে, অ্যান্ড প্রথমটা 3 নাম্বারটাকে যদি তুমি তার প্রথম এবং 3 নাম্বারের পারমাণবিক ভরকে যদি তুমি গড় করো, তাহলে 2 নাম্বারটা পাবা। তাহলে এখানে কোনটা হয় দেখি আমরা একটু খেয়াল করি। ধরো আমরা একটু করতে পারি, যেমন লিথিয়াম সোডিয়াম আর পটাশিয়াম। লিথিয়ামের হচ্ছে কত হয়? লিথিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 7। সোডিয়ামের কত? সোডিয়ামের হচ্ছে তোমার 23, আর পটাশিয়ামের হচ্ছে 39। এখন দেখো তো, সোডিয়াম পটাশিয়াম কি একই গ্রুপ ওয়াইজ আছে? আমরা জানি এটা 1 নম্বর গ্রুপের মৌল, যেটাকে ক্ষার ধাতু বলে। এগুলো কিন্তু জানা থাকা লাগবে, ওকে? সো 1 নম্বর গ্রুপের মৌল আমরা কি জানি যে গ্রুপ ওয়াইজ সবগুলোর ধর্ম সেম থাকে, এটা কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট। সো তার মানে এদের ধর্ম সেম। আবার দেখো, তোমার 7 আর 39কে যদি তুমি যোগ করে 2 দিয়ে ভাগ করো, তাহলে কত আসে? 46/2, 23। দেখো তো সোডিয়ামের পারমাণবিক ভরটা কি 23 কিনা? তাহলে অ্যান্সার কিন্তু এটা হয়ে যায়। অ্যান্সার প্রথমটাই আমার হয়ে গেছে, ঠিক আছে? প্রথমটা হয়ে গেলে প্রথমটা হয়ে গেলে বাকিগুলো একটু চেক দিয়ে নিও, মাঝে মাঝে একটু ঘাবলা থাকে, ঠিক আছে? কারণ অনেক সময় দেখা যাচ্ছে যে প্রথমটা মিলে গেছে, বাট ওটার মধ্যে একটু ঘাবলা ছিল। সো তুমি কি করবা? বাকি 3টা অপশন একটু ভালোভাবে দেখে নিবা। সো এখানে যদি আমরা দেখি যে নাইট্রোজেন আছে, ফসফরাস, ভ্যানাডিয়াম। সো এইগুলোর মধ্যে আমাদের নাইট্রোজেন যদি বলি যে এই 3টার যে ধর্ম একই না, আমরা সেটা জানি, কারণ এই 3টা কিন্তু গ্রুপ ওয়াইজ নাই। সো এটার হিসাব এমনি বাদ হয়ে যায়, ঠিক আছে? এগুলো কিন্তু গ্রুপ ওয়াইজ নাই, ধর্ম কিন্তু এক হইতে হবে। লিথিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম। সো লিথিয়াম হচ্ছে 1 নম্বর গ্রুপের মৌল, ম্যাগনেসিয়াম হচ্ছে 2 নম্বর, ক্যালসিয়াম হচ্ছে 2 নম্বর গ্রুপের মৌল। সো তাদের মধ্যে ধর্মের সিমিলারিটি নাই। ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন, তাদের ধর্ম এক। তাদের ধর্ম কিন্তু তোমার কি? ধর্ম এক, বাট তাদেরকে এখন মিলাও তুমি, যে ফ্লোরিন আর আয়োডিন মাঝখানে কিন্তু কি আসলে, যে ধরো ফ্লোরিন আছে, আয়োডিন আছে, মাঝখানে ব্রোমিন আছে, বাট ব্যাপারটা যদি সিকোয়েন্সিয়ালি হইতো, যেমন ফ্লোরিন বা ধরো যে ক্লোরিন অথবা তুমি ব্রোমিন, এরকম যদি সিকোয়েন্সিয়ালি থাকতো তাইলে হইতে পারতো। বাট দেখো, এই মাঝখানে ফ্লোরিনের পরে কিন্তু ক্লোরিন নাই, পরে ব্রোমিন আর আয়োডিন আসছে। তো এই 2টার যোগফল মাঝেরটা হওয়ার কোনো চান্সই নাই,
বোঝা গেছে? তুমি মান বসায় চেক করতে পারো, কখনোই মিলবে না। আর অলরেডি আমরা 1 নম্বর অ্যান্সার পাইছি। তো আমরা দুইটা দিকে আগে ফোকাস করব, যেহেতু এখানে তোমার প্রত্যেকটা ভর বসায়া গড় করতে তোমার টাইম লেগে যাবে, আর প্রত্যেকটা ভর হয়তো তুমি নাও জানো। তাহলে তুমি কি করবা, যে দেখবো এগুলো গ্রুপ ওয়াইজ আছে কিনা, সিকোয়েন্সিয়ালি আছে কিনা, ঠিক আছে? যেমন লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম সিকুয়ালি ছিল একই গ্রুপের, তার মানে ধর্ম সেম, আর বসায় দেখছো যে পারমাণবিক ভরটা কি হয়ে যায়, সেম হয়ে যায়। তাহলে অ্যান্সার কোনটা হবে? অবভিয়াসলি 1 নম্বরটা। 2 নম্বর বলছে মেন্ডেলিভের পর্যায় সারণীতে কতটি আণবিক সারি ও কলাম ছিল। এটা মুখস্থ টাইপ। সো মেন্ডেলিভ যখন তোমার পর্যায় সারণীটা করছিল, সেটা তো ওল্ড পর্যায় সারণী, ওইটার মধ্যে তোমার ছিল তার যে আণবিক সারি ছিল অনেক বেশি, মানে আণবিক সারি ছিল 12টার মতো, আর কলাম ছিল তোমার 8টার মতো। তাহলে আমরা যদি বলি আণবিক সারি বা পর্যায় ছিল 12টা, আর কলাম বা গ্রুপ ছিল 8টা। বোঝা গেছে? তারপরে আচ্ছা, এই কোয়েশ্চেনটা একটু মানে এখানে কনফিউশন না, এটা তো তোমরা মাঝে মাঝে ভুল করো আর কি, তাড়াতাড়ি তাকাইতে চা। মেন্ডেলিভের পর্যায় সারণীর মূল ভিত্তি কি ছিল? দুইটা কথা মাথায় রাখবা। মেন্ডেলিভ যখন পর্যায় সারণী দিচ্ছে, ওটা হলো ওল্ড পর্যায় সারণী, ওইটার পারমাণবিক ভিত্তি ছিল তোমার, ওইটার সারণীর ভিত্তি ছিল হচ্ছে কি পারমাণবিক ভর, মানে ওরা ভর অনুযায়ী প্রথমে মৌলগুলোকে সাজাইছে। বাট যখন আধুনিক পর্যায় সারণীতে আসছে, তখন সেটাকে পারমাণবিক সংখ্যার ভিত্তিতে, মানে হলো তোমাকে পরবর্তীতে সিকোয়েন্সিয়ালি সাজানো হয়েছে। সো ওল্ড যেটা আছে মেন্ডেলিভের পর্যায় সারণীতে, আমাদের পারমাণবিক ভরের উপর ভিত্তি করে হচ্ছে তোমার মৌলগুলোকে সাজানো হয়েছে, ঠিক আছে? পর্যায় সারণীর অষ্টক সূত্রকে প্রদান করেন, এটা হচ্ছে নিউল্যান্ড প্রদান করছে। সো এই কয়েকটা কোশ্চেন আমাদের ইতিহাস থেকে একটু ইম্পর্টেন্ট। ওকে, আমরা একটু জেনে নিব এগুলা। তারপরে আমরা চাই আমাদের 5 নম্বর কোয়েশ্চেন। সো এখানে বলছে ত্রয়ী সূত্র সমর্থন করে কারা। আমরা দেখবো গ্রুপ ওয়াইজ আছে কিনা। ওকে, গ্রুপ ওয়াইজ তাদের ধর্ম সেম, আগে দেখবো ধর্ম সেম কিনা। ওকে, সো লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম, তো গ্রুপ ওয়াইজ আছে। এটা কয় নাম্বার গ্রুপ? এটা হলো কি, এটা হচ্ছে গ্রুপ 1। এটা আমরা অলরেডি জানি, এটা হবে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম। বেরিলিয়াম হ্যাঁ সিকোয়েন্সিয়ালি আছে, দেখো এটা কত? গ্রুপ 2। এটা কত? গ্রুপ 2। আর এখানে কত আছে তোমার? কার্বন নাইট্রোজেন অক্সিজেনের ধর্ম 1, ধর্ম একই নয়। ধর্ম কি 1? কার্বন নাইট্রোজেনের ধর্ম তো 1 না। আগে ধর্মের দিকে ফোকাস করবা, তারপরে তুমি যাবা হচ্ছে গড়ের মধ্যে, যে প্রথম আর 3 নাম্বারটাকে গড় করলে 2 নাম্বারটা পাওয়া যায় কিনা। আমরা এটা তো অলরেডি পাইছি। লিথিয়াম বেরিলিয়াম তুমি বসায় দেখো, এটা হয়ে যাবে। আর এটা আমি বলতে পারি, দেখো এটা তো বহুপদী, সো তোমার কাছে টাইম নাই, তুমি পারো না পারো তার থেকে বেশি ইম্পর্টেন্ট তুমি সঠিকটা অ্যান্সার করছো কিনা। 3 নাম্বারটা যেহেতু হবে না, অ্যান্সার 1 আর 2, যদি তোমার কাছে টাইম না থাকে। বাট টাইম থাকলে অবভিয়াসলি অ্যানালাইসিস করে যাবা। বেরিলিয়ামের হচ্ছে কত? বেরিলিয়াম হচ্ছে তোমার 4 নাম্বার। তাহলে বেরিলিয়াম হচ্ছে 4, বেরিলিয়াম হচ্ছে কত? ক্যালসিয়াম হচ্ছে 20, আর বেরিলিয়ামের হচ্ছে তোমার 9। সরি, ক্যালসিয়ামের 20 তো ঠিক আছে, বাট পারমাণবিক তোমার যে ভর সেটা হচ্ছে 40। তাহলে 40 প্লাস 9 ভাগ 2, সেটা কত আসে? 24.5 আসে, তাই না? আর ম্যাগনেসিয়ামের কত জানো তোমরা? ম্যাগনেসিয়ামের হচ্ছে 24। বাট ইন কেস যদি তুমি রিয়েলটা জানো, 24 থেকে একটু বেশি থাকে, 24.3 সামথিং এরকম, ঠিক আছে? তো এটা মোটামুটি বলা যায় যে 24.5 এর কাছাকাছি। সো আমি এই দুইটাকে আমি বলতে পারি ত্রয়ী সূত্র সমর্থন করছে। ক্যারেক্টার সেম হইতে হবে, মানে তাদের প্রপার্টি বা ধর্ম সেম হইতে হবে, প্লাস ধর্ম সেম হওয়ার পরে আমরা এটা চেক করবো। আর এইটার মধ্যে একটা ইন্টারেস্টিং ব্যাপার তুমি খেয়াল করো, দেখো কার্বনের হচ্ছে তোমার 12, অক্সিজেনের হচ্ছে 16, দুটাকে তুমি যদি গড় করো তাহলে তুমি পাচ্ছ 28 ভাগ 2, 14। নাইট্রোজেনের কিন্তু 14 হয়ে গেছে, বাট ইন কেস হচ্ছে ধর্ম সেম না। সো এখানে কিন্তু একটা কনফিউশন আছে, তোমরা আগে ধর্মের দিকে একটু ফোকাস করবা, নট লাইক তোমার দুইটার মাঝখানেটা হয়ে গেল তার মানে তুমি বসাই দিলে, ব্যাপারটা কিন্তু এরকম না। সো এই জিনিসগুলোতে একটু কেয়ারফুল থাকতে হবে তোমার। তাহলে অ্যান্সার কোনটা হবে? এইটা। তারপরে আমরা চলে যাই পরবর্তীটাতে আমাদের। সো আমাদের এখানে ঝামেলার কিছু নাই, 5টা এমসিকিউ ছিল প্রথম টাইপে। সো এর মধ্যে ত্রয়ী সূত্র নিয়ে একটু মাথাটা ঠান্ডা রাখলে বাকিগুলো তুমি একটু একবার পড়ে গেলে মনে থাকবে। আধুনিক পর্যায় সারণীর মূল ভিত্তি কোনটা? পারমাণবিক ভর ছিল ওল্ড, মানে হচ্ছে মেন্ডেলিভের পর্যায় সারণীর মূল ভিত্তি। তাহলে এটা অবভিয়াসলি কি হবে ভাইয়া? পারমাণবিক সংখ্যা। মাথায় রাখবা। আরেকটা জিনিস এখানে মাথায় রাখতে পারো, এটা দিছে তোমার এই যে পদ্ধতিটা বের করছে 1913 সালে মোসলে, বিজ্ঞানীকে বের করছে মোসলে। সাথে সাথে এগুলো একটু দেখে নিলে তোমার ওভারঅল প্রিপারেশনটা হয়ে গেল। আধুনিক পর্যায় সারণীতে কতগুলো আণবিক সারি ও কলাম ছিল যথাক্রমে? এটা অ্যাজ এ কেমিস্ট্রি স্টুডেন্ট মানে এটা আসলে না পারে, এটা আসলে বলাই যায় না, ঠিক আছে? পর্যায় সারণী যদি না পারে তাহলে কেমন হবে? সো এটা সবাই পারে, ঠিক আছে? সো এইখানে আমাদের সারি কয়টা? আণবিক সারি হচ্ছে বা পর্যায় হচ্ছে 60টা, গ্রুপ হচ্ছে 18টা।
তা আনুভূমিক সারি যদি হয় কয়টা 60টা, আর কলাম বা গ্রুপ হচ্ছে 18টা, তাহলে ক্যান্সার কোনটা হবে? গ নাম্বার। মনে থাকবে? চলো আমরা পরবর্তীতে যাই। আমাদের আছে ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে। সো এখানে আমাদের প্রথমে আছে নিকেল ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে কোনো একটা মৌলের আমরা অবস্থান নির্ণয় করব, মানে সেটা পর্যায় সারণী কয় নাম্বার গ্রুপে বা কয় নাম্বার পর্যায়ে আছে সেটা বের করার জন্য। সো এখানে বলছে নিকেল পর্যায় সারণী কোন গ্রুপে অবস্থান করে। এখন নিকেল তাইলে হচ্ছে তোমার পারমাণবিক সংখ্যা তো জানা থাকা লাগবে ইলেকট্রন বিন্যাস করার জন্য। সো তোমরা 1 থেকে 30 পর্যন্ত পারমাণবিক সংখ্যা সবার জানা থাকা লাগবেই, মানে কেমিস্ট্রি অ্যাটলিস্ট অ্যান্সার করার জন্য। মানে এইখান থেকে যদি তুমি 1 থেকে 30 পর্যন্ত না পারো কোনো কিছু অ্যান্সার করতে পারবে না। তো যাদের একটু সমস্যা আছে, পুরোপুরি সমস্যা আশা করি কারো নাই, তারা একটু কয়েকবার রিভাইজ করতে করতে 2-3 দিন রিভাইজ করলে আশা করি হয়ে যাবে আমাদের। সো নিকেলের যে পারমাণবিক সংখ্যা সেটা হচ্ছে তোমার কত? 28। ঠিক আছে, একটু মুখস্থ করে ফেলবো, বুঝা গেছে? সো নিকেলের হচ্ছে তোমার 28। সো 28 আমরা ইলেকট্রন বিন্যাস করব 1s স্কোয়ার, 2s স্কোয়ার, 3s স্কোয়ার, সরি 2s স্কোয়ার, তারপরে কি 6 এর মধ্যে 2p6, তারপরে 3s স্কোয়ার, 3p6, এটা ফিল আপ করলো। ফিল আপ করার পরে এখন কাকে ফিল আপ করবে? 4s কে ফিল আপ করবে। 4s2 ফিল আপ করার পরে এখন যাবে 3d-তে। 3d-তে কয়টা পর্যন্ত যাবে দেখো, কয়টা হয়েছে? 2, 4, 10, 12, 18 আর 2 কত? 20। তাহলে এখানে যাবে কয়টা? 8। ইলেকট্রন বিন্যাস আমার শেষ। ইলেকট্রন বিন্যাস যেহেতু শেষ, এখন আমরা গ্রুপে অবস্থান নির্ণয় করবো। সো এখানে আছে কত ভাইয়া? ডি আর এস আছে। ডিএস থাকলে কি করতে হয় আমি আবার একটু বলে নিই, তোমরা জাস্ট রিভিউ করে নিও। যদি শুধু তোমার এস থাকে তাহলে এস এর ইলেকট্রন সংখ্যাই হবে গ্রুপ সংখ্যা। যদি এস এর পরে যদি তোমার পি থাকে তাহলে এস আর পি এর ইলেকট্রন সংখ্যার সাথে এক্সট্রা 10 যোগ করতে হবে, তাহলে পাবে গ্রুপ নাম্বার। আর যদি ডিএস থাকে তাহলে ডিএস এর ইলেকট্রন সংখ্যাই হবে তোমার গ্রুপ নাম্বার। ঠিক আছে, দুইটার যোগফলই হবে গ্রুপ নাম্বার। হ্যাঁ, সো ডিএস এর ক্ষেত্রে একটু ব্যতিক্রম থাকে, যেমন তুমি এসপি এর ক্ষেত্রে হলো কি এস আর পি দুইটা একই প্রধান শক্তি স্তরের, বা ডিএস এর ক্ষেত্রে এসটা হচ্ছে একটু মানে এক ধাপ বড় শক্তি স্তরের আর ডিটা হচ্ছে এক ধাপ ছোট শক্তি স্তরে। যেমন এরকমই পাবা, যেমন এখানে ডিটা আছে 3-তে, এসটা আছে 4-এ, এরকমই থাকবে। ঠিক আছে, মানে তোমার যেহেতু ডি মানে ডি 3D এর পাওয়ারটা একটু বেশি, তো আর নর্মালি তুমি যেটা পাবা যে সেটা হচ্ছে যে এস এর যদি এন হয় ডি এরটা হবে n-1, এক ধাপ কম থাকবে। সো তখন তুমি কি করবা? ডিআরএস কে যোগ করবা, তাহলে 8 আর 2 যোগ করলে কত হয়? 10 হয়। অ্যান্সার কত হবে ভাইয়া? 10 হবে। আরেকটা কথা বলে নেই যে এখানে আমাদের পর্যায়ে তো তোমরা সবাই বের করতে পারো। পর্যায় হচ্ছে কি সর্বোচ্চ যে আমাদের প্রধান শক্তি আছে 4, তাহলে এটা কত? পর্যায় কত হবে? 4 হবে। সো গ্রুপ কত? 10। আশা করি এখানে কারো সমস্যা নাই। 1s স্কোয়ার, পরবর্তী কোয়েশ্চেন বলছে 1s স্কোয়ার, 2s স্কোয়ার, 2p6, 3s স্কোয়ার, 3p6, 3d 6, 4s নট মানে 0। উপরে ইলেকট্রন বিন্যাসটি নিচের কোনটির? খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, আমি বলবো এটা খুবই ভালো একটা কোয়েশ্চেন করছে। সো এটা সবার জন্যই, তোমরা এখানে একটু বুঝে শুনে করো, এই টাইপের কোয়েশ্চেন আসতে পারে। সো আমি বলবো খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা। যেমন আমাদের এখানে আমরা যদি একটু খেয়াল করি, দেখো 1s স্কোয়ার, তারপরে বলছে 2s স্কোয়ার, 2p6, 3s স্কোয়ার, 3p6, 3d 6, 4s নট। একটু চিন্তা করতে হবে, মাথা খাটাইতে হবে। এখানে একটা কথা মনে রাখবা, 4s লেস দেন 3d। 4s এ আগে ইলেকট্রন প্রবেশ করবে। কে ইলেকট্রন প্রবেশ করবে? 4s এ। বাট এখানে ইলেকট্রন কই? এখানে তো ইলেকট্রন নাই। 4s এ ইলেকট্রন নাই, বাট 3d তে ইলেকট্রন আছে। তার মানে ঘটনা একটা ঘটছে এখানে। কি ঘটনা ঘটছে একবার চিন্তা করো। 4s এর মধ্যে ফিল আপ করার পরে তারপরে 3d তে যাবে, এটাই তো নিয়ম, কারণ 4s এর শক্তি কম। এখন তাহলে আমাদের তাইলে 4s থেকে কি করছে? 4s এর আমি বলবো দুইটা ইলেকট্রন কি? ইলেকট্রন নাই। দুইটা ইলেকট্রন নাই মানে ইলেকট্রন ত্যাগ করে কি হয়? আয়ন হয়। সো এখানে কি হবে? এখানে কি হবে? আয়ন হবে। কি ত্যাগ করে? দুইটি ইলেকট্রন। দুইটা ইলেকট্রন ত্যাগ করে কি হয়ে গেছে? দুইটা ইলেকট্রন ত্যাগ করে আয়ন হয়ে গেছে। এখন তাহলে এখানে কে দুইটা ইলেকট্রন? তার মানে এখানে দুইটা ইলেকট্রন ছিল,
পরে ত্যাগ করে ফেলছে। কারণ ত্যাগ করার ক্ষেত্রে কি তোমার 3D থেকে ত্যাগ করতে পারবে? আগে বাইরে শক্তি স্তর তো তোমার 4s, আগে 4s থেকে ত্যাগ করার পরে যদি দরকার হয় তারপরে 3D তে ত্যাগ করবে। বুঝা গেছে? তার মানে এখানে 2টা ইলেকট্রন ছিল, 2টা ইলেকট্রন ত্যাগ করে ফেলছে। তাহলে যদি এখানে 2টা ইলেকট্রন থাকে তাহলে চিন্তা করো যে কত হয়, 10 12 18, 18 আর 6 হচ্ছে কত, 24, 24 আর 2 26, 26 কার হয়? 26 হচ্ছে কত, আয়রনের। আয়রন 2টা ইলেকট্রন ত্যাগ করছে, তাহলে কি হবে ভাই, আয়রন 2+, আর 2টা ইলেকট্রন ত্যাগ করছে, তাহলে এখানে কার হবে, নিচে কোনটা ইলেকট্রন বিন্যাস, আয়রন 2+। বুঝা গেছে? এরকম যে কোনো কোয়েশ্চেন থাকলে আশা করি তোমরা অ্যান্সার করতে পারবা, একটু মাথা খাটাবা, ঠিক আছে? হুট করে যদি তুমি এখানে ধরো যে অ্যান্সার মিলাইতে যাও, এখানে যদি ধরো সাপোজ ম্যাঙ্গানিজ দেওয়া থাকতো, তুমি কি করতা, 4 10 তারপরে হচ্ছে 12 18 24 করে দিছো, দেখছো এখানে নাই, আচ্ছা যোগ করার দরকার নেই, 24 বসাই দিছো কি ম্যাঙ্গানিজ। বাট ম্যাঙ্গানিজ কেমনে হবে, ম্যাঙ্গানিজ তো আগে তো এটা 2 ফিল আপ করবে, ফিল আপ করার পরে তো তারপরে এখানে যাবে, ঠিক আছে? ম্যাঙ্গানিজ না, ক্রোমিয়াম আর কি, ধরো যেটা 24 আর কি। সো ক্রোমিয়ামের তো তোমার কি 24, তো তখন কি হবে, আগে তো এখানে কি হবে, যে এখানে 2 ফিল আপ করার পরে তো তারপরে এখানে যাবে, তাই না? ঠিক আছে? সো খেয়াল করবা আসলে এখানে ঘটনাটা কি করছে। সো আমি এটাকে লিখতে পারি যে এখানে কি আছে, কনফিউশন। এই কনফিউশনগুলো অবভিয়াসলি তোমরা ক্লিয়ার করবা। তারপরে আমরা যাই সামনে। সো আমাদের পরবর্তীতে আছে যে বলছে যে মৌলটির পর্যায় সারণী কোন গ্রুপে অবস্থান করে। গ্রুপের ব্যাপারটা বলছি যে তোমার দেখো আবার সেই ডিএস আছে, এসটা যেই পর্যায়ে বা যেই শক্তি স্তরে, ডিটা তার এক ধাপ কম শক্তি স্তরে আছে, ডিএস। তাহলে 10 আর 1 যোগ করে দিবা, কত হবে, 11। সহজ আছে এটা। হিলিয়াম কোন গ্রুপের মৌল, হিলিয়াম 18 নম্বর গ্রুপের মৌল। আবার হিলিয়ামটা মনে রাখবা কি, হিলিয়ামটা ব্যতিক্রম, তোমরা এতদিন অনেক পড়ছো এগুলো, তাও বলতেছি। হিলিয়াম হচ্ছে তোমার ব্যতিক্রম। ব্যতিক্রম মানে হচ্ছে নর্মালি ধরো হিলিয়াম হচ্ছে আমাদের কত, হিলিয়ামের কত 2 না, সো হিলিয়াম হচ্ছে হওয়ার কথা কত 1s²। সো মনে হয় যে 2 নম্বর গ্রুপে, বাট হিলিয়ামটা 18 নম্বর গ্রুপে। এটা আবার 2 দাগায় দিয়ে হয়েছে না, এটা কত হবে, 18 নম্বর গ্রুপে, মানে এটা নিষ্ক্রিয় গ্যাসের সাথে ওর স্থান দেওয়া হয়েছে। এখন আছে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম, খুবই ইম্পর্টেন্ট একটা টাইপ। এর থেকে তোমার সিকিউ তো থাকে, সিকিউ কনসেপ্ট, এমসিকিউ বুঝলে সিকিউ অ্যান্সার করতে পারবে খুব ভালোভাবে। সো মৌলের পর্যায়বৃত্ত ধর্মে আমি বলবো মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এখানে, মোস্ট ইম্পর্টেন্ট মনে রাখবা সব সময়, সেটা হচ্ছে পারমাণবিক আকার। এটা বুঝতে পারলে বাকি সবগুলো বুঝতে পারবা। কি, আমি এটাকে 5 স্টার দিব। এটা হচ্ছে পারমাণবিক আকার। এইটা নিয়ে আমি একটু শর্ট ডেসক্রিপশন দেওয়ার পরে তোমাদের এটা সলিউশন করে দিব আমি সবগুলা। এটা বুঝতে পারলে বাকি সবগুলো বুঝতে পারবা। পারমাণবিক আকারটা একটু চিন্তা করো, ঠিক আছে? যে ধরো একটা পর্যায় সারণী বাম দিক থেকে ডান দিকে যাচ্ছে আমি পর্যায় বরাবর, তাহলে কি হবে, ধরো পারমাণবিক সংখ্যা একটা করে বাড়তেছে। পারমাণবিক সংখ্যা একটা করে বাড়া মানে কি, তোমার ভিতরে প্রোটন বাড়তেছে, বাইরে ইলেকট্রন বাড়তেছে, অ্যাট্রাকশন বাড়তেছে। সো যখন তোমার পারমাণবিক সংখ্যা বা 1 বাড়া মানে ভিতরে প্রোটন সংখ্যা 1 বাড়া, বাইরে ইলেকট্রন সংখ্যা 1 বাড়া, সো তারা অ্যাট্রাকশন বেশি করবে। অ্যাট্রাকশন করতে 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 কি, যত বাম দিক থেকে ডান দিকে যাবা তারা কি হইতে থাকবে, ছোট হইতে থাকবে। বুঝা গেছে? কি হইতে থাকবে, ছোট হইতে থাকবে। তাহলে আমি চিন্তা করি, একবার চিন্তা করো এটা, যেটা হচ্ছে পর্যায় সারণী। কি এটা, পর্যায় সারণী, ঠিক আছে? এটা হচ্ছে বাম, এটা হচ্ছে আমাদের ডান। সো এই দিকে দেখো, এই দিক থেকে যখন এইদিকে যাব তাদের আকারগুলো কি হইতে থাকবে, হ্যাঁ ছোট হইতে থাকবে। বোঝা গেছে? আকারগুলো কি হইতে আছে, ছোট হইতেছে পরমাণুর। এখন দেখো উপর থেকে নিচে গেলে কি হবে, উপর থেকে যখন নিচে যাবা, দেখো তোমার যেহেতু উপর থেকে নিচে গেলে তাদের পারমাণবিক সংখ্যা অনেক বেড়ে যাচ্ছে হঠাৎ করে। সো তখন তাদের মধ্যে অ্যাট্রাকশন বেড়ে যাওয়ার কারণে কিন্তু তারা আরও বেশি সংকুচিত হয়ে যাবে। বাট দেয়ার ইজ এ পয়েন্ট, তোমার উপর থেকে যখন নিচে যাচ্ছ তোমার কিন্তু একটা করে প্রধান শক্তি স্তর বাড়তেছে। সো যতটুকু তোমার কমপ্লেক্স বা সংকুচিত হয়েছে, বাইরে আরেকটা অ্যাড হওয়ার কারণে ওইটা ফিল আপ করে তার থেকে বড় হয়ে গেছে। ব্যাপারটা বুঝছো? মানে ধরো যে এটার জন্য এখানে বাড়ার জন্য এতটুকু সংকুচিত হয়েছে, বাট যখন বাইরে একটা লেয়ার হয়ে গেছে আলটিমেটলি, তখন কিন্তু এটা আরো বড় হয়ে গেছে। বোঝা গেছে? তখন এটা কি হয়ে গেছে, আরো বড় হয়ে গেছে। সো আমি বলতে পারি যে বাইরের মানে হলো, তাহলে গ্রুপ ওয়াইজ যদি চিন্তা করি বাকিগুলো কেমন হবে, বাকিগুলো কত হবে, আরো বড় হবে। ঠিক আছে, আরো বড় হবে। সো এটা হচ্ছে কি নিচের দিকে। সো বাম থেকে ডান দিকে গেলে তোমার ছোট হয়, উপর থেকে নিচে গেলে বড় হয়। এতটুকু মনে রাখলে তুমি যে কোনো কোয়েশ্চেন অ্যান্সার করতে পারবা। বুঝবা তো ঠিক আছে, না বুঝলে আপাতত মানে বোর্ডে তুমি অ্যাপ্রোচ করার জন্য যথেষ্ট। এখন আমরা চিন্তা করো যে আমি যদি বলি যে 3টা জিনিস আছে এখানে আমাদের মৌলের পর্যাবৃত্ত ধর্মের মধ্যে, আমরা যদি বলি মেইন 3টা পয়েন্ট, একটা হচ্ছে আয়নীকরণ শক্তি,
তারপরে কি আছে ভাই, ইলেকট্রন আসক্তি। আর এটা আছে তড়িৎ ঋণাত্মকতা। এখন এই যে পয়েন্টগুলো আছে এই সবগুলা হচ্ছে, আমি জাস্ট একটা কথা বলতেছি যে আকার মানে পারমাণবিক আকার যদি কমে এরা বাড়ে, সবাই বাড়ে। আমি বলবো কমলে বাড়ে। এমনভাবে লিখে দিই যাতে তোমরা নোট দেখেও ভালোভাবে পড়তে পারো, ঠিক আছে? কারণ সবসময় তো ক্লাস করলে টাইম নষ্ট হবে, ঠিক আছে? একবার করার পর তো আরেকবার করার দরকার নেই। এটা কমলে বাড়বে। বাড়বে কোনটা? তিনোটা। বাড়লে কমবে, ঠিক আছে? মানে তোমার যদি আকার কমে তাহলে সবগুলা বাড়বে, আকার যদি বাড়ে তাহলে সবগুলা কমবে। মনে আছে? মানে সবগুলা কমবে। আর আরেকটা জিনিস মনে রাখবা যে আকার যদি বাড়ে ধাতব ধর্ম বাড়ে, আকার যদি কমে ধাতব ধর্ম কমে। আমি হালকা করে তোমার বুঝিয়ে যাব, কারণ এখানে এটা তো আর তোমার কনসেপ্টের ক্লাস না, এটা হচ্ছে তোমার টেকনিক্সের ক্লাস প্লাস কনসেপ্ট কিছু দেওয়া হবে, বাট অত বেশি বলতে গেলে ক্লাস খুব লেন্দি হয়ে যাবে। ধাতব ধর্ম বেশি হবে। ধাতব ধর্ম মানে কি? যেটা সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারে, তাই না? তার ধাতব ধর্ম তত বেশি। সো বাম দিক থেকে ডান দিকে গেলে আকার কমতে থাকে, তখন কিন্তু তার অধাতব ধর্মটা বেড়ে যায়, ঠিক আছে? তো বাম দিক থেকে ডান দিকে গেলে যদি অধাতব ধর্মটা বেড়ে যায় মানে বা ধাতব ধর্ম যদি কমে যায়, অধাতব ধর্ম বাড়া মানে ধাতব ধর্মটা কমা। বাম দিক থেকে ডান দিকে গেলে, উপর থেকে নিচে গেলে ধাতব ধর্ম অবভিয়াসলি বাড়বে। বাম থেকে ডানে গেলে কমে, উপর থেকে নিচে গেলে বাড়ে। ধাতব ধর্ম পারমাণবিক আকারের সমানুপাতিক। বাম থেকে ডান দিকে গেলে পারমাণবিক আকার কমে, ধাতব ধর্ম কমে। উপর থেকে নিচে গেলে পারমাণবিক আকার বাড়ে, ধাতব ধর্ম বাড়ে। এখন এখানে চিন্তা করো, আমি যদি বলি একটু লেখো যে গ্রুপ 1 আর গ্রুপ 2। গ্রুপ 1 এর মধ্যে কে কে আছে? এখানে দেখো সোডিয়াম আছে, পটাশিয়াম আছে। আর গ্রুপ 2 এর মধ্যে কি আছে বলো? আমাদের ম্যাগনেসিয়াম আছে, আর কত আছে? ক্যালসিয়াম আছে। এখন বলো এই দুইটার মধ্যে পারমাণবিক, আচ্ছা আমরা যদি বলি এই গ্রুপ, এই দুইটার মধ্যে পারমাণবিক ইয়াটা কার বেশি, মানে ধাতব ধর্ম কার বেশি? যার আকার বড় হইলে ধাতব ধর্ম বেশি। তাহলে এখানে কি আমরা বলতে পারি? পটাশিয়াম গ্রেটার দেন সোডিয়াম, তাই না? আবার এখানে দেখো আমি বলতে পারি এই দুইটার মধ্যে সিমিলারলি ক্যালসিয়াম যেহেতু বড়, ক্যালসিয়াম গ্রেটার দেন হচ্ছে আবার কি? ম্যাগনেসিয়াম। তাহলে এই দুইটার মধ্যে বড় পটাশিয়াম, এই দুইটার মধ্যে বড় হচ্ছে ক্যালসিয়াম। কারণ পটাশিয়াম ক্যালসিয়ামের মধ্যে বড় কে? বাম পাশের দিকের গুলা মৌলগুলো বড় হয় না পর্যায় বরাবর? এই যে দেখো এখানে আমরা চিত্রটা দেখাইছি, কি দেখো বাম দিক থেকে ডান দিকে গেলে ছোট হয়েছে, তার মানে বাম দিকেরটা সবচেয়ে বড়। তাহলে এখানে কারটা বড়? পটাশিয়াম ও ক্যালসিয়ামের মধ্যে অবভিয়াসলি পটাশিয়ামেরটা বড়, কারণ পটাশিয়াম তোমার 1 নম্বর গ্রুপে, ক্যালসিয়াম হচ্ছে 2 নম্বর গ্রুপে। পটাশিয়াম আগে আছে, আকার বড়, ধাতব ধর্ম বেশি। মনে থাকবে। 2 নম্বর আসো, কোন মৌলের আকার ছোট? তাহলে এখানে আমাদের অনেক টাইপের মৌল আছে, যেমন সিলিকন, অ্যালুমিনিয়াম, অক্সিজেন আর কার্বন। তাহলে ছোট কোনগুলো হয়? অবভিয়াসলি উপরের দিকেগুলো বেশি ছোট হবে, মানে যাদের পর্যায়টা উপরে। তাহলে এখানে যদি আমরা খেয়াল করি, সিলিকন আর হচ্ছে অ্যালুমিনিয়াম তিনটা হচ্ছে 3 নম্বর পর্যায়। তিনটা হচ্ছে কি, মানে এই দুইটা হচ্ছে 3 নম্বর পর্যায়, এই দুইটা। আর এই দুইটা হচ্ছে আমাদের কত? 2 নং পর্যায়। কয় নং পর্যায়? 2 নং পর্যায়। তাহলে 2 নং পর্যায়ে অক্সিজেন আছে, কার্বন আছে। আগে কে আছে? আগে যে আছে অবভিয়াসলি বড় হবে। তাহলে প্রথমে কি? কার্বন, তারপর আছে কি? নাইট্রোজেন, তারপর অক্সিজেন। তাহলে আগে কে আছে? কার্বন আছে, ঠিক আছে? আগে কে আছে? কার্বন আছে। তাহলে কার্বনের আকারটা হবে বড়, কার্বনের পরে আছে নাইট্রোজেন, তারপর অক্সিজেন। তাহলে অক্সিজেন আকারটা হবে ছোট। তাহলে সবচেয়ে ছোট হবে কোনটা? অক্সিজেন। কেন? কারণ অক্সিজেন আর কার্বন হচ্ছে উপরের দিকে আছে, উপরের দিকের গুলো ছোট হবে, নিচের দিকের গুলো বড়। উপরের মধ্যে আবার বাম থেকে ডানে গেলে ছোট হয়। তাহলে কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, অক্সিজেনটা আরো ছোট হবে। ওকে, এইটা যদি বোঝো, বাকি সবগুলো তোমার এই পেজটা ভালোভাবে বুঝলে বা এইটার মধ্যে যে আলোচনাটা করছি এতটুকুর মধ্যে ওটা বুঝলে বাকি তুমি যে কোনো কোশ্চেন আনসার করতে পারবা, ঠিক আছে? কারণ যদি না হয় আবার এখানে পজ করে আবার দেখে নিও। তো আমরা সামনে আগেই আমাদের পরবর্তীতে বলছে
নিচের কোন আয়ন সবচেয়ে ছোট হবে চিন্তা করো এবার। সো আমি যদি বলি সিকোয়েন্সটা দেখো, যে প্রথমে সোডিয়াম, তারপরে হচ্ছে, আচ্ছা আমরা ইয়েটা না লিখি, এটা পরে লিখি। সোডিয়াম, তারপরে আছে কত ম্যাগনেসিয়াম, তারপরে আছে কত অ্যালুমিনিয়াম, তারপরে এখানে আছে কত পটাশিয়াম। অবভিয়াসলি উপরের দিকের গুলো আকার ছোট হবে, ঠিক আছে। তো উপরের দিকের আকারগুলো যদি আমাদের এখানে ছোট হয়, তাহলে পটাশিয়ামের হিসাবটা আমরা বাদ দিই। কেন? কারণ পটাশিয়াম নিচের দিকে অবস্থান করে, এর আকারটা এমনিতেই বড়। সো এই তিনটার মধ্যে তাহলে কোনটা, উপরে তিনটার মধ্যে কোনটা আমাদের ছোট হবে সবচেয়ে? তিনটার মধ্যে হচ্ছে বাম পাশের গুলা বড়, ডান পাশের গুলা ছোট। অ্যালুমিনিয়াম চিন্তা করো, ও 3টা ইলেকট্রন ত্যাগ করবে, ম্যাগনেসিয়াম 2টা আর সোডিয়াম 1টা, এগুলো বেসিক জিনিস আমরা জানি। অ্যালুমিনিয়াম যখন 3টা ইলেকট্রন ত্যাগ করবে, ওর ইলেকট্রন আর প্রোটনের অ্যাট্রাকশন কিন্তু বেড়ে যাবে, ঠিক আছে। মানে ইলেকট্রনগুলোকে আর প্রোটনগুলোর বেশি আকর্ষণ করতেছে, আকর্ষণ করার ফলে অ্যালুমিনিয়ামের সংকোচনটা অনেক বেশি বেড়ে যাবে, ঠিক আছে। একে তো অ্যালুমিনিয়াম আমার ডান পাশে আছে, আকার ছোট, আবার আকর্ষণের কারণে তো আরো ছোট হবে। তাইলে এই ছোট হওয়ার কারণে অ্যালুমিনিয়ামের আকারটা সবচেয়ে ছোট হবে না? বোঝা গেছে? পটাশিয়াম নিচে, এটা এমনি বড়, সিকোয়েন্সলি সাজাইছি, অ্যালুমিনিয়াম ডান দিকে, সো এটা এমনি ছোট। নিচের কোনটি আয়নীকরণ শক্তি সর্বাধিক? তাহলে আমরা আয়নীকরণ শক্তি বলছি, আগের পেজে যাও, আগের পেজে কি বলছিল আমাদের? আগের পেজে আমি বলে আসছি, দেখো সুন্দরভাবে, যে যদি আকার কমে 3টা বাড়বে, আকার বাড়লে 3টা কমবে। তাহলে আমাদের খুঁজতে হবে আয়নীকরণ শক্তি সর্বাধিক, মানে আকার সবচেয়ে ছোট। তাহলে এখানে চিন্তা করো যে এখানের মধ্যে স্ট্রোনসিয়াম, ম্যাগনেসিয়াম, রেডিয়াম, এটা হলো স্ট্রোনসিয়াম, এটা নিচের দিকে অবস্থান করে, ঠিক আছে। ম্যাগনেসিয়াম নিচের দিকে, রেডিয়াম নিচের দিকে, বেরিলিয়াম হচ্ছে সবচেয়ে উপরের দিকে, এটা কি সবচেয়ে ছোট, এটা সবচেয়ে উপরের দিকে। যারা উপরের দিকে অবস্থান করে তাদের আকার সবচেয়ে ছোট হয়, ঠিক আছে। সবচেয়ে ছোট, সবচেয়ে ছোট হলে কি আয়নীকরণ শক্তি সর্বাধিক হবে। অ্যান্সার কোনটা? বেরিলিয়াম। বোঝা গেছে? তারপরে আমরা চাই হচ্ছে আমাদের নেক্সট, আমাদের এখানে বলছে নিচের তড়িৎ কোনটি তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে কম? তড়িৎ ঋণাত্মকতা কম মানে কি? পারমাণবিক আকার বড়, তাহলে বড়টা খুঁজবো এখানে। চিন্তা করো আমাদের এই যে এটা হচ্ছে কি 3 নং পর্যায়ে, 3 নং পর্যায়ে কি সবগুলা মূল্য আছে, আমরা সাজাই, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, তারপর আছে কি ফসফরাস, সালফার। বলছি একই পর্যায়ে বরাবর হইলে কোন দিকেটা সবচেয়ে বড় হবে? বাম দিকেরটা। কোন দিকেরটা সবচেয়ে বড় হবে? বাম দিকেরটা। তাহলে এটা হলো কি সবচেয়ে বড়। তাহলে এটা যদি সবচেয়ে বড় হয়, বলছি আকার যার বড়, তড়িৎ ঋণাত্মকতা, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন শক্তি সবগুলাই কম। কোনটা হবে? সোডিয়াম। নিচের মৌলের তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি, আকার কম খুঁজতে হবে, ছোট কোনটা? দেখো তো, এটা আয়োডিন, ওকে, এটা আয়োডিন, এটা ব্রোমিন, এটা ফ্লোরিন, এটা ক্লোরিন। সাজাও, ক্লোরিন, ব্রোমিন, সরি প্রথমে কি ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। ছোট কোনটা সবচেয়ে ছোট? ছোট মানে তার 3টাই বেশি, তড়িৎ ঋণাত্মকতা বেশি। তাহলে কোনটা অ্যান্সার হবে ভাই? ফ্লোরিন হবে। বোঝা গেছে? আমরা চলে যাই নেক্সটে। বলছে পর্যায় সারণী বাম থেকে ডানে গেলে কি হয়? তড়িৎ ঋণাত্মকতা বাড়ে। বাম থেকে যখন ডানে যাবা আকার কমতে থাকে, তার মানে তড়িৎ ঋণাত্মকতা বাড়বে। অধাতব ধর্ম কমে। বাম থেকে ডানে গেলে তোমার কি হয়? যে তুমি ধাতুর থেকে অধাতুর দিকে চলে যাও, তার মানে বাম থেকে ডানে গেলে তোমার ধাতব ধর্ম কমে যায়, অধাতব ধর্ম বৃদ্ধি পায়। বাট এখানে বলছে অধাতব ধর্ম কমে, তার মানে এটা হবে না। মৌলের আকার কমে, হ্যাঁ, বাম থেকে ডানে গেলে আকার কমে, আমরা জানি। তাহলে অ্যান্সার কোনটা ভাইয়া হবে? সিম্পল। ওইটা বুঝলে, ওই পেজটা বুঝলে তুমি যে কোনো কিছু অ্যান্সার করতে পারবা। পর্যায় সারণীর বাম থেকে ডানে গেলে বৃদ্ধি পায়, হ্যাঁ, তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রন আসক্তি, আয়নীকরণ শক্তি, একটু আগে পরে আসছি, ভুল হওয়ার কোনো চান্স নাই। তারপরে চলো আমরা নেক্সটে যাই। সো আমাদের লাস্ট টাইপ, বিভিন্ন ধরনের ধাতু আছে তোমার এই চ্যাপ্টারে। ক্ষার ধাতু, মৃৎক্ষার ধাতু, তারপরে আছে তোমার মুদ্রা ধাতু, হ্যালোজেন, নিষ্ক্রিয় গ্যাস, এগুলো এই ধাতুগুলো একটু তোমার গ্রুপের ধাতুগুলো মুখস্থ করে নিতে হবে। নিম্নলিখিত মৌলগুলোর মধ্যে কোনগুলো মৃৎক্ষার ধাতু? মৃৎক্ষার ধাতু কয় নাম্বার ভাইয়া? 2 নং গ্রুপ। কয় নাম্বার? 2 নং গ্রুপ। মৃৎক্ষার ধাতুর মধ্যে কারা আছে? যে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম,
ক্যালসিয়াম, বেরিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম আর হচ্ছে রেডিয়াম। এইগুলো হচ্ছে আমাদের মৃৎক্ষার ধাতু। এখন দেখো এখানে কোথায় আছে, ম্যাগনেসিয়াম আছে, ম্যাগনেসিয়াম, সোডিয়াম। সোডিয়াম 1 নম্বর ধাতু, এটা হবে না। অ্যালুমিনিয়াম 3 নম্বর গ্রুপে চলে গেছে, না লিটারালি 3 নম্বর গ্রুপে না, মানে অ্যালুমিনিয়াম 1 আর 2 এর মধ্যে পড়ে নাই। বেরিলিয়াম আর পটাশিয়ামটা হচ্ছে পটাশিয়াম, বেরিলিয়াম 1 নম্বর, এটা 2 নম্বর, এটা হবে না। বেরিলিয়াম আর ক্যালসিয়াম, এখন বেরিলিয়াম আছে তোমার, ক্যালসিয়াম আছে, অ্যান্সার কোনটা হবে? ক নম্বর হবে, ঠিক আছে। অ্যান্সার কোনটা হবে ভাই? অ্যান্সার হচ্ছে ক নম্বর হবে। এখন আমরা চলো নেক্সট যাই। সো কোনটির পারমাণবিক সংখ্যাবিষ্ট মৌলটি 1 পরমাণু? 1 পরমাণু মানে একটি পরমাণু হিসেবে থাকে। যদি আমি বলি দ্বিপরমাণুক, যদি আমি বলি কি যে দ্বিপরমাণুক, দ্বিপরমাণুক বললে কি হবে? 2টা পরমাণু হিসেবে থাকে। কারা ভাইয়া? ক্লোরিন, ব্রোমিন, নাইট্রোজেন, অক্সিজেন, হাইড্রোজেন, এগুলার একটা অণু 2টা পরমাণু নিয়ে থাকে, এগুলোকে বলে দ্বিপরমাণু। 1 পরমাণু তাহলে কারা? নিষ্ক্রিয় গ্যাস। কারা ভাইয়া? নিষ্ক্রিয় গ্যাস। নিষ্ক্রিয় গ্যাস কিন্তু তোমাদের ওরা সিঙ্গেল সিঙ্গেল হিসেবে থাকে, ঠিক আছে। নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে যারা যারা আছে তোমার হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, রেডন, হাইড্রোলো অর্গানাইজেশন, এই যে যারা আছে এরা সবাই নিষ্ক্রিয় গ্যাস। তো নিষ্ক্রিয় গ্যাসের ওরা হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল পরমাণু হিসেবে থাকে, এটাকে বলে 1 পরমাণু। বোঝা গেছে? ত্রিপরমাণু মানে 3টা পরমাণু, মানে 3টা পরমাণু থাকে একটা ইয়ার মধ্যে। সো তাহলে এখানে কয় নাম্বার হবে ভাইয়া? যে ধরো 8 নাম্বার অক্সিজেন, অক্সিজেন O2 হিসেবে থাকে। 16 নাম্বার, 16 নাম্বার কি? সালফার, সালফার S8 হিসেবে থাকে। ক্লোরিন Cl2, এটা 54। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, জেননের কত? 54 নিষ্ক্রিয়, এই যে নিষ্ক্রিয় গ্যাস। স্যার অ্যান্সার কোনটা হবে? জেনন হবে, মনে থাকবে, ঠিক আছে। তারপরে আসো নেক্সট, মুদ্রা ধাতু সংযুক্ত পর্যায় সারণী কোন গ্রুপে অবস্থিত? মুদ্রা ধাতু, মুদ্রা ধাতুর আরেকটা নাম হচ্ছে অভিজাত ধাতু বলা হয়। অভিজাত, অভিজাত কেন? প্রাচীনকালে এই ধাতুগুলা দিয়ে তোমার মুদ্রা তৈরি করা হইতো, ঠিক আছে। তো মুদ্রা তৈরি করা হইতো কোনগুলা ধাতু দিয়ে? কপার, সিলভার আর হচ্ছে গোল্ড, মনে থাকবে এই 3টা ধাতু। এটা কত নম্বর গ্রুপ? 11 নম্বর গ্রুপের মৌল, মনে রাখবে, এগুলো কিন্তু মুখস্থ রাখা লাগবে, ঠিক আছে। সো এখানে কত নাম্বার হবে? 11 নাম্বার। পটাশিয়াম পানির সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে? পটাশিয়াম হচ্ছে তোমার ক্ষার ধাতুর মধ্যে পড়ছে, ক্ষার ধাতু তো ক্ষারই তৈরি করবে। সো আমরা দেখি পটাশিয়াম পানির সাথে বিক্রিয়া করলে কি তৈরি করবে। সো এখানে 2টা জিনিস তৈরি হবে, পটাশিয়াম হাইড্রোক্সাইড, আর একটা জিনিস তৈরি করবে, সেটা হলো কি ভাই? হাইড্রোজেন গ্যাস। বোঝা গেছে? কেমনে তৈরি করবে? এই যে দেখো এখানে আমাদের এটাকে ভাঙা যায় OH হিসাবে আর H+ হিসাবে, তাই না। সো এটা তোমার পানির মধ্যে চলে যাবে আর H+ 2টা মিলে তোমার কি? হাইড্রোজেন গ্যাস হয়ে যাবে। বোঝা গেছে? সো আমাদের ভাই অ্যান্সার কি হবে? ক্ষারও হবে, হাইড্রোজেনও হবে। সবসময় মনে রাখবা ক্ষার ধাতু আর মৃৎক্ষার ধাতু সবসময় পানির সাথে বিক্রিয়া করে তোমার ক্ষার আর হাইড্রোজেন গ্যাস তৈরি করবে। কি তৈরি করবে? ক্ষার আর হাইড্রোজেন গ্যাস, ঠিক আছে। সো আমি এখানে জাস্ট লিখে দিই তোমার যে শর্টকাট বা যাই মনে রাখো যে ক্ষার বা মৃৎক্ষার প্লাস পানি ইকুয়াল টু কি হবে? ধাতু। ধাতুগুলো যদি ক্ষার বা মৃৎক্ষার হয় পানির সাথে অ্যাড করলে এখানে কি হবে? ক্ষার প্লাস হাইড্রোজেন। বোঝা গেছে? মানে ধাতুগুলো যদি ক্ষার বা মৃৎক্ষার হয় তাহলে পানির সাথে বিক্রিয়া করলে তোমার কি হবে? এখান থেকে ক্ষার আর হাইড্রোজেন গ্যাসটা তৈরি করবে। সো আমরা এই জিনিসটা একটু মাথায় রাখবো, তাহলে আমাদের আর কোনো সমস্যা হবে না। তো চলো আমরা নেক্সটে যাই। আমাদের কি আছে? কোনটি মুদ্রা ধাতু? সো এটাকে আমরা দেখে আসছি যে মুদ্রা ধাতুর মধ্যে কপার, সিলভার, গোল্ড থাকে।
একটু পরে নিলে আমাদের হয়ে যাবে। মৃৎক্ষার ধাতু কোনগুলো? মৃৎক্ষার প্রথম গ্রুপ 1 হচ্ছে তোমার ক্ষার, মৃৎক্ষার হচ্ছে গ্রুপ 2। আমরা এগুলো লিখে আসছি আগের পেজে। সো বেরিলিয়াম, তারপরে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম। তাহলে এখানে কোনটা হবে? অবভিয়াসলি ক্যালসিয়াম আছে, ক্যালসিয়াম আছে, অ্যান্সার তোমার কি হবে? ক্যালসিয়াম হবে। তারপরে আমরা যাই আমাদের নেক্সট, আমাদের আর মাত্র 2টা এমসিকিউ আছে আমাদের চ্যাপ্টার শেষ। এখানে গ্রুপ 1 এবং গ্রুপ 17 বিক্রিয়া করলে কি উৎপন্ন করবে? ভাই গ্রুপ 1 এ হচ্ছে কারা, গ্রুপ 1 এ হচ্ছে ক্ষার, গ্রুপ 17 হচ্ছে হ্যালোজেন। হ্যালোজেন, হ্যালোজেন কারা? ওই যে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, তারা। তাহলে কি তৈরি করবে? ক্ষার ধরো আমি ধরলাম কি সোডিয়াম প্লাস ক্লোরিন দিয়ে দাও, কি হবে ভাই? এখানে লবণ ছাড়া কিছু আছে? আর লবণ ছাড়া কিছু আছে? আমরা তো জানি হ্যালোজেন মানে লবণ উৎপাদনকারী, তাহলে ওরা লবণই তৈরি করবে। তাহলে অ্যান্সার কি হবে ভাইয়া? লবণ হবে। কারণ তোমার ক্ষার ধাতুগুলো, হ্যালোজেনগুলো হচ্ছে তোমার ক্ষারের সাথে বা মৃত্তিকার সাথে বিক্রিয়া করে লবণই তৈরি করে, এই জন্যই তাদেরকে বলা হয় হ্যালোজেন বা লবণ উৎপন্নকারী। হ্যালোজেন মানে কি? হ্যালোজেন মানে হচ্ছে অভিজাত লবণ না, হ্যালোজেন মানে হচ্ছে লবণ উৎপাদনকারী। তো এইটা ছিল আমাদের পুরা ক্লাস। আমরা এখানে 27টা এমসিকিউর মাধ্যমে পুরো চ্যাপ্টারটাকে কভার করছি। শর্ট ট্রিক্সগুলো যদি তোমাদের মাথায় থাকে যে কোনো কোশ্চেন অ্যান্সার করতে পারবা। অ্যান্ড আমরা হচ্ছে পরবর্তী ক্লাস নিয়ে তোমাদের সাথে দেখা হবে। সো এখানে যদি কোনো কোশ্চেন থাকে অবভিয়াসলি জানাইতে পারো। আর আমাদের যে ক্লাসগুলো হয়েছে সেগুলো প্রিভিয়াস ক্লাসগুলো আমরা হচ্ছে ডেসক্রিপশনে দিয়ে দেবো, এখান থেকে তোমরা বাকি ক্লাসগুলো করে নিতে পারো, বা এটার প্লেলিস্ট থেকেও তুমি দেখে ক্লাসগুলো করে নিতে পারো, তোমার জন্য খুবই ইফেক্টিভ হবে। সো তোমাদের সাথে দেখা হবে আমাদের নেক্সট ক্লাসে।